আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে হামলা করে আরও ৯৫ জনকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি। এদিকে ইরানের সাথে যুদ্ধে না পেরে উঠে এবার গাজা নিয়ে নতুন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে কিছুই দিচ্ছি না এবং তাদের সাথে কথাও বলছি না, এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের জন্য বড় বাণিজ্যিক ঋণ বনায়ন করল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ, অন্যদিকে স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ। গাজা যেন সাতখাত নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। সর্বশেষ ২৪ ঘন্টায় উপত্যকাটির বিভিন্ন স্থানে ইহুদিবাদীরা একের পর এক হামলায় আরও অন্তত ৯৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে শুধু আল বাকা নামের এক সমুদ্র তীরবর্তী ক্যাফেতেই নিহত হন ৩৯ জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মঙ্গলবার ১ জুলাই এক প্রতিবেদনে আরও জানায়, আল বাকা নামের উত্তর গাজার ওই সমুদ্র তীরবর্তী ক্যাফেটিতে একটি জন্মদিন উদযাপন করতে নারী ও শিশুসহ অনেকেই জড়ো হয়েছিলেন। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সেখানে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এদিকে গাজা শহরের ইয়াফা স্কুলে আশ্রয় নেয়া কয়েকশো বাস্তুচ্যুত মানুষের উপর হামলা চালিয়েছে দখলদাররা। হামাদা আবু জাইদের নামের একজন জানান, তারা হামলার মাত্র ৫ মিনিট আগে সরে যাওয়ার নোটিশ পান। এছাড়া মধ্য গাজার দেইর আল বালা এলাকার আল আকসা শহীদ হাসপাতাল চত্বরে হামলা চালায় ইহুদিবাদীরা। সেখানে কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছিল। এই হাসপাতালে এর আগেও অন্তত ১০ বার হামলা হয়েছে। শুধু তাই নয়, ত্রাণের আশ্রয়ে দাঁড়ানো মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিসের বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত মানুষের উপর চালানো হামলায় অন্তত ১৫ জন নিহত হন এবং ৫০ জন আহত। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। আর এই দ্বন্দ্বের পিছনে একমাত্র কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। মূল বিষয় হলো ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। কিন্তু সব থেকে অবাক তথ্য হলো এই যুক্তরাষ্ট্রের হাত ধরে শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু কিভাবে, কেনই বা যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে সেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলো? ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্র একটি কর্মসূচি হাতে নেয়, যার উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোর কাছে সীমিত পরিমাণ বিভাজনযোগ্য পদার্থ রপ্তানি অনুমতি দেওয়া হয় এবং পারমাণবিক চুল্লি নির্মাণের সহায়তা করা হয়। এই কর্মসূচির প্রথম উপকারভোগী ছিল ভারত। এরপর থেকে দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, তুরস্ক, পাকিস্তান, পর্তুগাল, গ্রিস, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইরান এই দেশগুলোর যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহায়তা পেতে শুরু করে। এই সম্পর্কিত ইতিহাস নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস, ইরান ওয়াচ, আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধে ব্যাপক প্রতিরোধ ও আক্রমণের মুখে পড়ে যুদ্ধবিরতিতে সম্মত হন ইসরায়েল। এরপর গাজা ইস্যুতে এবার কিছুটা সুর পাল্টেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই যুদ্ধ তাদের জন্য কিছু সুযোগ তৈরি করেছে। রবিবার ২৯ জুন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের এক নিরাপত্তা সংস্থার সফরকালে নেতানিয়াহু বলেন, এই যুদ্ধের পর গাজার প্রধান ও প্রথম ধাপ হচ্ছে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করা। নেতানিয়াহু বলেন, আমি আপনাদের জানাতে চাই, এই বিজয়ের পর অনেক সুযোগ তৈরি হয়েছে, অনেক সুযোগ। প্রথমত জিম্মিদের উদ্ধারের সুযোগ। অবশ্যই আমাদের গাজা সমস্যার সমাধান করতে হবে। এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে এখনও গাজায় আটকে থাকা জিম্মিদের স্বজনরা। তারা বলছেন, ২০ মাস পর প্রধানমন্ত্রী অবশেষে জিম্মিদের মুক্তিকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন এটিকে একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ চুক্তিতে রূপান্তর করতে হবে, যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায় এবং গাজায় যুদ্ধের অবসান ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, নেতানিয়াহু বর্তমানে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করছেন। অন্যদিকে এক হামাস কর্মকর্তা বার্তা সংস্থা রাইটার্সকে বলেছেন, দলটি মধ্যস্থকারীদের জানিয়েছে তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত। তবে তাদের পুরনো দাবি রয়েছে, যে কোনো চুক্তির আওতায় যুদ্ধ শেষ ও ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান কোনো সংলাপের খবর অস্বীকার করেছেন। জোর দিয়ে বলেছেন তার প্রশাসন তেহরানের সাথে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না বা কোনো ধরনের সহায়তা দিচ্ছে না। আজ সোমবার 30 জুন সকালে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব কথা বলেন। ট্রাম্প লিখেছেন, আমি ওবামার মতো ইরানকে কিছু দিচ্ছি না, আমি তাদের সাথে কথাও বলছি না, আর আমরা তাদের পরমাণু স্থাপনাগুলো একেবারে ধ্বংস করে দিয়েছি। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে ইরানে আর কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দেয় তবে দুই দেশের মধ্যকার আলোচনা পুনরায় শুরু হতে পারে। মজিদ তখন রানভিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে বলেন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায়, যা এমন এক সময় জানানো হয়েছে যা মার্কিন বাহিনী এক সপ্তাহ আগে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। রানভিসি বলেন, আমরা এখনো কোনো তারিখে সম্মত হয়নি, এমনকি আলোচনার কাঠামো ঠিক হয়নি। আমরা এখন একটি প্রশ্নের উত্তর খুঁজছি, আমরা যখন সংলাপে বসবো তখন কি আবারও আগ্রাসনের পুনরাবৃত্তি দেখব না? ইরান বলেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্রকে খুব স্পষ্ট হতে হবে, তবেই আমরা আলোচনায় বসবো। চীন থেকে 340 কোটি ডলারের বাণিজ্যিক ঋণ বনায়ন পেয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে থাকা পুরনো অর্থের মেয়াদ বাড়ানোর পাশাপাশি নতুন করে ঋণ পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার 29 জুন পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান দেশটির জন্য 340 কোটি ডলার বাণিজ্যিক ঋণ বনায়ন করেছে চীন। পাশাপাশি পুনর্বিনিয়োগ করা হবে সম্প্রতি শোধ করা আরও 130 কোটি ডলারের ঋণ। এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় ইসলামাবাদকে 210 কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিল বেইজিং, যা গেল 3 অর্থ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতি বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে বেইজিং এর সহায়তা মিলে পাকিস্তানের বৈদেশিক রিজার্ভের পরিমাণ 1400 কোটি ডলারে উন্নতি হতে পারে। মধ্যপ্রাচ্যের একাধিক বাণিজ্যিক ব্যাংক থেকে 100 কোটি এবং বহুমুখী আর্থিক সহায়তা সংস্থার পক্ষ থেকে 50 কোটি ডলার দেওয়া হয়েছে বলে জানানো হয়। সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে জ্বালানি তেলের দামে বড় পতন হতে পারে। কয়েক দফায় দাম কমে তা স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত মিলছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী বাড়বে উৎপাদনও। সোমবার 30 জুন এক নেটো মর্গান স্ট্যানলি এ অনুমান জানায়। মর্গান স্ট্যানলি একটি বিখ্যাত বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা। এটি বিনিয়োগ, ব্যাংকিং, সিকিউরিটিজ, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে। উইকিপিডিয়া অনুসারে বিশ্বজুড়ে 40টিরও বেশি দেশে পর্যবেক্ষণ পরিচালনা করে মর্গান স্ট্যানলি বলেছেন বাজারে সরবরাহ ভালো থাকায় এবং ভূ রাজনৈতিক ঝুঁকি কমে আসার পর আগামী বছরের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $60 নেমে আসার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং আরও জানায় 2025-26 সালে ওপেক ও বহির্ভূত দেশগুলোর থেকে সরবরাহ বৃদ্ধির তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে, যা প্রতি বছর প্রতিদিন 10 লক্ষ ব্যারেল হবে। এ সময় চাহিদা বৃদ্ধি মোকাবেলায় যথেষ্ট। ব্যাংকিং জানিয়েছে ওপেক ও তার উৎপাদন কোটা কমানো অব্যাহত রয়েছে। আমরা এখনও 2026 সালে প্রতিদিন প্রায় 1.3 মিলিয়ন ব্যারেল অতিরিক্ত সরবরাহ আশা করছি। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন এবং রাশিয়া সহ মিত্ররা ওপেক নামে পরিচিত। মে থেকে জুলাই মাসে প্রতিদিন 4,11,000 ব্যারেল তেল বৃদ্ধিতে সম্মত করেছে তারা। ফলে এপ্রিলের চেয়ে উৎপাদন ক্রমশ বাড়ছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর বিশ্লেষকরা তাদের তেলের দামের পূর্বাভাস সামান্য বাড়িয়েছে। তবে ওপেক সরবরাহ বৃদ্ধি এবং চাহিদা হ্রাসের সম্ভাবনা অপরিশোধিত তেলের উপর প্রভাব ফেলেছে। সোমবারের রাইটার্সের এক জরিপে পরিস্থিতি দেখা গেছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।